আমরা শুরু করি আজকে আমাদের আজকের যে লেকচারের টপিক সেটা হচ্ছে টাইম সিরিজ প্রেডিকশন নিয়ে আমরা কথা বলবো। আমরা এর আগের লেকচারে মূলত টাইম সিরিজ প্রেডিকশনের জন্য আমাদের আহ কি কি টেকনিক গুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছিলাম। তো টাইম সিরিজ প্রেডিকশনের যে কনসেপ্ট সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ইনপুটের উপরে বেস করে আমরা কিন্তু কারেন্ট ডিসিশন গুলা নিয়ে থাকি। অন্যান্য ক্ষেত্রে যে আমাদের নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদম গুলো আছে সেগুলো কিন্তু এই জিনিসগুলো দরকার পড়ে না। কিন্তু টাইম সিরিজ প্রেডিকশনের ক্ষেত্রে এটা স্পেশালি দরকার পড়ে, স্পেশালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে এটা খুব দরকার। আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে, তবে এনএলপির ক্ষেত্রে এটা মাস্ট আসলে লাগে। যেমন একটা ওয়ার্ড আমি একটা সেন্টেন্সের মধ্যে ক্রিয়েট করতে চাই, তাহলে যেই ওয়ার্ডটা আমি ক্রিয়েট করতে চাই তাহলে ওই সেন্টেন্সের প্রিভিয়াস ওয়ার্ড গুলা কিন্তু কি অবস্থায় আছে তার উপরে বেস করে কিন্তু সিদ্ধান্ত গুলো আসবে। তার মানে আমাদের হচ্ছে প্রিভিয়াস ইনপুটের উপরে বেস করে আমাদের কারেন্ট আউটপুটটা প্রোভাইড হবে। তো এইটার জন্য স্পেশালি আমাদের টাইম সিরিজ প্রেডিকশন লাগবে। তো আমাদের এই চ্যাপ্টারে মূলত আজকে আমরা টাইম সিরিজ প্রেডিকশন কিভাবে মাল্টিলেয়ার পারসেপশন দিয়ে করতে পারি সেটা দেখবো। তারপরের দিন হয়তো আমরা এলএসটিএম দিয়ে আমরা টাইম সিরিজ প্রেডিকশন কিভাবে করতে পারি সেটা দেখার চেষ্টা করব। তারপরে হয়তো প্রজেক্ট থাকবে আমাদের হাতে। তো সব মিলিয়ে আমরা এখন থেকে ডিপ লার্নিং এর যে কিছুটা পার্ট আছে শেষের দিকে, এই বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, তো সেই অংশে টাইম সিরিজের মূলত আমরা টাইম সিরিজের উপরে কিভাবে কাজ করতে পারি সেগুলো নিয়ে মূলত কথা বলার চেষ্টা করবো। খুব ইম্পর্টেন্ট লেকচার, একটু আমি রিকোয়েস্ট করবো একটু মন দিয়ে শোনার জন্য, কেননা এর আগে যেগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু আসলে আমাদের ওই ধরনের কোনো সিকোয়েন্সিয়াল ডাটার উপরে কাজ করার মতো অবস্থা ছিল না। এটা স্পেশাল, আমরা যদি হচ্ছে কোনো সিকোয়েন্সিয়াল ডেটার উপরে কাজ করি, আলটিমেটলি যদি আমরা কোনো টাইম সিরিজের উপরে কাজ করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের হচ্ছে এখন যে জিনিসগুলো আমরা আলোচনা করছি সেগুলো নিয়ে কাজ করবো। এবং এইটার জন্য যে বেসিক থিওরিটিক্যাল পার্ট সেটা কিন্তু আমরা গত লেকচারে কভার করে এসেছি। তো আজকে আমাদের এই চ্যাপ্টারটা খুব একটা বড় না, ছোট চ্যাপ্টার, বাট এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো একটু নতুন, ওই জন্য একটু আমরা ধীরে ধীরে আগাবো। এবং এই চ্যাপ্টারে মূলত টাইম সিরিজের যে প্রবলেম গুলা বা টাইম সিরিজকে আমরা কিভাবে প্রিডিকশন করতে পারি মাল্টিলেয়ার পারসেপট্রন দিয়ে, নিউরাল নেটওয়ার্কের যে এমএলপি, সেই এমএলপি দিয়ে টাইম সিরিজ প্রিডিকশন কিভাবে করা যেতে পারে সেগুলা নিয়ে মূলত আমরা আজকে কথা বলতে চাই এই চ্যাপ্টারে। দেখেন, তো এই চ্যাপ্টারে আসলে কি আছে। এই চ্যাপ্টারে মূলত আমরা এমএলপি দিয়ে টাইম সিরিজ প্রিডিকশন কিভাবে করতে পারি, একটা টাইম সিরিজ প্রিডিকশনের ডেটা সেট এর উপরে আমরা কাজ করব। আমরা দেখি আসলে কিভাবে কাজ করে। আমার মনে হয় ছোট চ্যাপ্টার, দুইটা প্রোগ্রাম আছে, আমরা মূলত আগে দেখি, তারপরে আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখেন, এই চ্যাপ্টারে মূলত আমরা যেটা দেখবো, হাউ টু ডেভেলপ নিউরাল নেটওয়ার্ক মডেল ফর টাইম সিরিজ প্রিডিকশন। এখানে এই টাইম সিরিজ প্রিডিকশনের জন্য যে ডেটা সেটটা ইউজ করা হচ্ছে আমি একটু বলি। এখানে দ্য প্রবলেম উই আর গোয়িং টু লুক এট দ্য লেসন ইন দ্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন প্যাসেঞ্জার্স প্রিডিকশন প্রবলেম। আমি একটু ডেটা সেটটা আপনাদের দেখাই। এই যে ইন্টারন্যাশনাল এয়ারলাইন প্যাসেঞ্জার্স, এইটা হচ্ছে ডেটা সেট। এই ডেটা সেটে দুইটা ডাইমেনশন, দুইটা ডাইমেনশন মানে একটা হচ্ছে ইয়ার এবং মান্থ। যেমন এটা হচ্ছে 1949, ওয়ান হচ্ছে জানুয়ারি মাস, 1949 ফেব্রুয়ারি মাস, 1949 মার্চ মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আবার 1950 জানুয়ারি, ফেব্রুয়ারি, এভাবে কিন্তু চলছে। এবং এটা দেখাচ্ছে যে 112, 112টা কি আমরা একটু পড়ি, পড়ে দেখি কি বলছে। The problem we are going to look at the lesson is the international airline passengers problem, prediction problem. This is a problem where given a year and a month, যেটা বললাম সাল এবং মান্থ দেওয়া আছে, the task is to predict the number of international airline passengers in unit 1000। মানে এই 1000-এর ইউনিটে এই ভ্যালু গুলা দেওয়া আছে, মানে এটার সাথে 1000 গুণ হবে। এই মাসে, মানে এই বছরে 1989 সালে, 49 সালে জানুয়ারি মাসে তাদের 112 × 1000 এই পরিমাণ তাদের প্যাসেঞ্জার ছিল। ফেব্রুয়ারি মাসে 118 × 1000 ছিল। এভাবে কিন্তু আসলে চলছে। এবং এইটা শেষ পর্যন্ত কত পর্যন্ত দেওয়া আছে আমরা যদি দেখি, এটা 1960 সালের ডিসেম্বর পর্যন্ত এই প্যাসেঞ্জারের লিস্ট দেওয়া আছে। এখন এটা কিন্তু সিকোয়েন্সিয়াল ডাটা, তাই না? দেখেন, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্য আইডিয়াল রেঞ্জ ফ্রম জানুয়ারি 1949 টু ডিসেম্বর 1960, আমরা সেটা দেখলাম, or 12 years.
12 বছরের ডাটা দেওয়া আছে এবং 12 মাসের, 12 বছর 12 মাসের ডাটা দেওয়া আছে, তার মানে 144টা অবজারভেশন। 12 × 12 144টাই, এই যে 144টা, একটা হচ্ছে হেডারে গেছে, 145 থেকে এক বাদ গেলে 144, তার মানে 144টা অবজারভেশন দেওয়া আছে। দ্য ডেটা সেট ইজ অ্যাভেলেবল ফর ফ্রি ফর্ম ডেটা মার্কেট, এখান থেকে আমরা পেয়েছি এটা। এবং এটা যদি একটা আমরা আউটলুকটা দেখি যে এরকম, আমরা অলরেডি কিন্তু সিএসভি ফাইলটা ডাউনলোড করা আছে, আমরা সেটা দেখলাম। এই তো আমরা এখন এই ডেটা সেটটাকে যদি ইম্পোর্ট করি তাহলে কি হবে? আমরা জানি যেভাবে নর্মালি ইম্পোর্ট করেন, পান্ডা ইউজ করলাম, রিড সিএসভি, এখানে আমরা হচ্ছে এইটাকে ইম্পোর্ট করছি। আমরা হচ্ছে প্রোগ্রামের মধ্যেও একটু চলে যাই, এখানে দেখেন যে প্রথমে আমরা তো হচ্ছে অ্যাজেন্টিক যে লাইব্রেরি ফাংশন গুলা বা লাইব্রেরি গুলো ইম্পোর্ট করা দরকার, আমরা ইম্পোর্ট করলাম। এখানে আমরা একটা ওয়ার্নিং অফ করার জন্য ওয়ার্নিং, ইম্পোর্ট ওয়ার্নিংস করে আমরা হচ্ছে এগুলাকে ইগনোর করতে বলেছি যদি ওয়ার্নিং থাকে। সিড আমরা ফিক্স রেখেছি, আমাদের ডেটাবেস ডিস্ট্রিবিউশনের সময় যেন একই রকম ভাবে ডিস্ট্রিবিউশন হয়, তাহলে রেজাল্ট গুলো কাউন্ট করতে আমাদের সুবিধা হবে। এই যে আমরা মূলত এই যে লোড দ্য ডেটা সেট, এই ডেটা সেটটাকে লোড করার জন্য এই যে রিড সিএসবি, এটা আমাদের আছে ডি ডেটা সেট, এই যে ইন্টারন্যাশনাল এয়ারলাইন প্যাসেঞ্জার সিএসবি। তারপরে আমরা হচ্ছে এই যে এইটার যে লোকেশন, এই লোকেশনটা আমরা সেখানে পুট করেছি। তারপরে ইউজ কলামস ওয়ান, মানে কোন কলামটাকে আসলে নিয়ে কাজ করবে। দেখেন আমাদের কিন্তু এই কলামটা আসলে কাজ নাই, এইটা এমনি রিপ্রেজেন্ট করছে যে এইটা পরাপর ডাটা, এটা হলো প্রথম মাসের ডাটা, দ্বিতীয় মাসের ডাটা, তৃতীয় মাসের ডাটা, চতুর্থ মাসের ডাটা, পঞ্চম মাসের ডাটা, ষষ্ঠ মাসের ডাটা, এইভাবে কিন্তু চলছে, হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি। তারপরে যখন এই বছরের 12 মাস শেষ হলো, তার পরের বছরের প্রথম মাস শুরু, তার মানে তার পরের মাসের ডাটা। এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি 144 মাসের ডাটা দেওয়া আছে আমাদের এই ডেটা সেট থেকে। আমরা শুধুমাত্র প্রথম কলামটা আমাদের হচ্ছে দ্বিতীয় কলামটা রিড করছি। দ্বিতীয় কলাম মানে এটা হলো 0 হলে এটা কত হবে? 1। এই জন্য এখানে লেখা আছে ইউজ কলামস 1। এরপরে হচ্ছে স্কিপ ফুটার্স। স্কিপ ফুটার্স মানে হচ্ছে এইখানে এই ডেটা সেটের শেষে দেখেন, এটা ডিলিটও করে দিলে স্কিপ ফুটার লাগবে না। এই যে ডেটা সেটের শেষে আমাদের কিন্তু হচ্ছে ফুটার দেওয়া আছে। তো সব মিলিয়ে আমরা হচ্ছে আসলে এই ফুটারটাকেও স্কিপ করতে চাচ্ছি। আলটিমেটলি কিছুই না, আপনি যদি ওখান থেকে ডিলিট করে দিয়ে শুধুমাত্র ডেটাগুলো রাখেন তাও হবে। শুধু যদি একটা কলাম রাখেন তাহলে এটাও ইউজ করার দরকার নেই। তো ডেটা সিরিজ যেমন তার মতো করে আসলে এটাকে ইউজ করেছে তারা, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে সেটাকে সবগুলোকে ফ্লোট টাইপে কনভার্ট করে নিলাম, এটা আপনারা জানেন। আচ্ছা, এটা হলো ডেটা সেট লোড করলাম, আমরা এয়ারলাইনের যে ডেটা সেট সেটাকে লোড করলাম। এরপরে কি বলছে, আমরা যদি এটাকে প্লট করি কি অবস্থা দাঁড়াবে? ইউ ক্যান সি অ্যান আপওয়ার্ড ট্রেন্ড ইন দা প্লটিং. You can also see some prediction to the dataset that probably correspond to the northern hemisphere summary holiday period. আসলে এইখানে হচ্ছে আপনি যদি ডেটা সেটটাকে প্রিন্ট করেন যে আসলে এই যে 100 মানে 0 থেকে মানে 1 থেকে 144 পর্যন্ত যে মাস, প্রতি মাসে যদি অবজারভেশন গুলো নেন এরকম অবজারভেশন দেখা যাবে। মানে এটা আসলে যে সিকোয়েন্সিয়াল ডাটা, এটা প্রুভ করার চেষ্টা করেছে। এখানে দেখি আমরা, এখানে কিন্তু আসলে অন্য প্রোগ্রাম আমাদের শুধুমাত্র ডেটাটাকে আমরা নোট করেছি, আর এখানে হচ্ছে এইটাকে প্লট করে দেখাচ্ছে। যদি আপনি প্লট করেন, যদি কলাম ওয়ানটাকে প্লট করেন তাহলে এটা দেখাবে। প্লটিং এর প্রোগ্রাম এখানে নাই, আমরা ইচ্ছা করলে করতেই পারি। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে শুধুমাত্র যদি এই ডাটাটাকে নিই, এই ডাটাটাকে নিই, এই ডাটাটাকে যদি প্লট করি, আলটিমেটলি কিন্তু এই প্লটিংটা আসবে, এই প্লটিংটা আসবে। এই প্লটিংটা মানে হচ্ছে আসলে এটা যে সিকোয়েন্সিয়াল ডাটা সেটা প্রুভ করার চেষ্টা করছে। যেহেতু আমরা টাইম সিরিজ প্রেডিকশন করছি, আমাদের কিন্তু সিকোয়েন্সিয়াল ডেটা সেট লাগবে, আদারওয়াইজ এটা পসিবল না, ঠিক আছে। এখন আমরা এই ডেটা সেটের উপরে, মানে আমরা এটা বুঝলাম যে এটা সিকোয়েন্সিয়াল ডাটা, এটা টাইম সিরিজ প্রেডিকশন করা যাবে। তো এই প্রেডিকশনের, এখন এই টাইম সিরিজ প্রেডিকশনের জন্য এই ডেটা সেটের উপরে আমরা এমএলপি মাল্টিলেয়ার পারসেপ্ট্রন চালাবো, এবং এটা ডেফিনেটলি রিগ্রেশন টাইপের প্রবলেমের দিকে আমরা যেতে হবে। উই উইল ফেস দ্য টাইম সিরিজ প্রেডিকশন প্রবলেম এজ এ রিগ্রেশন প্রবলেম। আপনি তো পরের ডাটাটা চাবেন, আলটিমেটলি ইট ইজ এ প্রবলেম অফ রিগ্রেশন। ঠিক আছে, আমি একটু পড়ি, এটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। দ্যাট ইজ গিভেন দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন ইউনিট অফ থাউজেন্ডস, মানে 1000-এ দেওয়া আছে। দিস মান্থ হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার নেক্সট মান্থ, আপনাকে হচ্ছে এক মাসের প্যাসেঞ্জার দিয়ে দেওয়া থাকলে পরের মাসের প্যাসেঞ্জার কি হবে সেটা আপনাকে বের করে দিতে হবে।
we can write a simple function to convert our single column of data into a two column data set. এখানে কিন্তু আমাদের একটা কলাম কিন্তু আমরা নিয়েছি, আপনাদের মনে আছে কিনা? এখানে এই যে আমরা দেখেন এখানে কিন্তু ইউজ কলাম শুধুমাত্র একটা কলাম নিয়েছিলাম, এবং আমরা বলেছিলাম এই কলামটা হবে হচ্ছে এই কলামটা। এই কলামটা কিন্তু আমরা স্কিপ করেছি, মান্থের কলাম, ইয়ার বা মান্থের কলাম আমরা স্কিপ করেছি। আমরা হচ্ছে শুধুমাত্র এই কলামটা নিয়েছিলাম। এখন এই কলামটাকে আমাদের দুইটা কলামে কনভার্ট করতে হবে। কেন? বুঝতে পারবেন একটু ওয়েট করে দেখেন। the first column containing the month's T passenger count and the second column containing next month T plus 1 passenger count to be predicted. কিভাবে? আমাদের এই একটা কলামকেই দুইটা কলামে ব্রেক করতে হবে, কারণ এটা আগের ডাটার উপরে বেস করে পরের ডাটা কাউন্ট হবে। এখানে কিন্তু বলা আছে এই যে গিভেন দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার দিস মান্থ, এই মান্থে কতগুলা প্যাসেঞ্জার হয়েছে, পরের মান্থে কতগুলা প্যাসেঞ্জার হবে আপনাকে বের করতে হবে। আমরা যদি কারেন্ট মান্থকে টি এবং পরের মান্থকে টি প্লাস ওয়ান ধরি, তাহলে আমাদের ডেটা সেটটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে। কিরকম ভাবে একটু দেখাই, দেখেন আমি প্রোগ্রামটা পরে দেখাচ্ছি, আগে কি হবে একটু খেয়াল করেন। এই যে আমরা এইরকম অবস্থায় আনতে চাই, এটা কি অবস্থা? এটা হলো দেখেন এখানে কিন্তু প্রথম মাসে আছে হলো 112, পরের মাসে 118, তাই তো? এই যে আমাদের সিরিয়ালি ছিল কি 112 118 এইভাবে ছিল। আমরা ওই ডেটা সেটটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে দুই কলামের ডেটা সেট তৈরি করব। এটা হচ্ছে টি তম সময় আর এটা হচ্ছে টি প্লাস ওয়ান সময়, তাই তো ছিল? এইটা হচ্ছে 112 হচ্ছে কারেন্ট সময় ধরে নিলাম, আর এটা হচ্ছে পরের মাসের সময়। তাহলে আমরা যদি একটা রোতে কারেন্ট এবং ফিউচার বের করতে চাই, তাহলে কি হবে? 112 118, এই যে 112 118। তারপরের মাসে কি হবে? পরের মাসে 118টা হবে কারেন্ট, আর এটা হবে নেক্সট, এই যে 118 132। তারপরের মাসে কি হবে? 132টা এখানে আসবে, তারপরেটা দেখেন 129, তারপরেটা 129 122, 129 121, সরি 121, তারপরে 121 135। আমার মনে হয় বুঝতে পেরেছেন। আমরা আসলে এই সিঙ্গেল কলামটাকে মাল্টি কলামে নিয়ে আসবো, এবং দুইটা কলামে, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে টি প্লাস ওয়ান। তা না হলে তো আমরা টাইম সিরিজ প্রিডিকশন করতে পারবো না। টাইম সিরিজ হচ্ছে সিকোয়েন্সিয়াল ডাটা, প্রিভিয়াস ডাটার উপরে বেস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমাদের এই কলামটাকে আমরা দুইটা কলামে এখানে কনভার্ট করে নিয়ে আসলাম, বা আসলাম না, আমরা এখানে আসবো। এইটার জন্য কি কি মেকানিজম ইউজ করবো একটু দেখেন। প্রথমে হচ্ছে কনসেপ্টটা কি সেটা দেখালাম। এখন কি করতে পারি? আমার মনে হয় বোঝাতে পেরেছি যে আমাদের একটা কলাম আমরা ইউজ করেছিলাম, ওই একটা কলাম থেকে আমরা দুইটা কলামে নিয়ে আসবো, একটা হচ্ছে টি, একটা হচ্ছে টি প্লাস ওয়ান। তো তার জন্য আমরা কি করব? এখানে হচ্ছে ডেটা সেটটাকে, প্রোগ্রামটা যদি দেখি আমরা, এটা তো বললামই, ডেটা সেটটাকে লোড করলাম এখানে। এরপরে আমরা ডেটা সেটটাকে কিন্তু ডিস্ট্রিবিউট করব। 2/3 হচ্ছে লার্নিং এর জন্য আর 1/3 হচ্ছে টেস্টিং এর জন্য। দেখেন লেখা আছে ট্রেনিং ডেটা সেটের জন্য 67%, আর লিভ রিমেইনিং দ্য 33% ফর টেস্টিং দ্য মডেল। আমরা পুরো ডেটা সেটের 2/3 মানে 67% ট্রেনিং এবং 33% টেস্টিং এর জন্য রাখবো। তাহলে কি করতে পারি? এখানে দেখেন আমাদের হচ্ছে এই যে প্রোগ্রামের দিকে চলে যাই, সুবিধা হবে। এই যে স্প্লিট ইনটু ট্রেনিং এন্ড টেস্ট সেট, আমরা তো লোড করলাম ডেটা সেটটাকে, লোড করার পরে আমরা হচ্ছে ট্রেনিং টেস্টে ভাগ করব। তাহলে এখানে হচ্ছে একটু বড় করে দিই, সুবিধা হবে। ট্রেন সাইজ, আমরা হচ্ছে লেন্থ ডেটা সেট, এই যে ডেটা সেটে আসলো ওটার লেন্থ নিচ্ছি, লেন্থের 67% মানে 2/3, এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম, কারণ ফ্র্যাগমেন্ট আসলে ফ্লোটিং অবস্থায় আসতে পারে, সেই কারণে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম। এটা হচ্ছে ট্রেন সাইজ। তাহলে টেস্টের সাইজ কি হবে? টেস্টের সাইজ হচ্ছে টোটাল ডেটা সেট এর লেন্থ মাইনাস ট্রেন সাইজ, যেটা মানে 1/3, মানে 2/3। এই সংখ্যাটা আমরা পাচ্ছি ট্রেনিং এর মধ্যে, আর টেস্টের মধ্যে হচ্ছে 1/3। তারপরে 144-এর 0.67% যত হবে ট্রেন সাইজ, আর টেস্ট সাইজ হচ্ছে 1/3 অংশ। এরপরে দেখেন আমরা হচ্ছে ডেটা সেটটাকে স্প্লিট করে অবজারভেশন গুলো রাখবো। ট্রেইনের মধ্যে কি থাকবে, টেস্টের মধ্যে কি থাকবে? ট্রেনের মধ্যে থাকবে হচ্ছে, একবারে লিখছে, আলাদা করেও লেখা যায়, এই যে ট্রেন ডেটা সেটের হচ্ছে 0 থেকে ট্রেন সাইজ পর্যন্ত। ট্রেন সাইজ মানে কত আমি যদি একটু আপনাদের বলি, 144-এর 2/3, 2/3 করলে
যত হবে 0 থেকে অত পর্যন্ত আপনার ফুল অবজারভেশন গুলো নিবে। তার মানে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে টোটাল ডেটা সেটের আমি যদি একটু ক্যালকুলেশন করে দেখাই, ধরেন 144, এখানে ট্রেনিং এর জন্য এত ইন্টু 0.67, 96। তার মানে এটা হচ্ছে 96টা হচ্ছে আপনার ট্রেনিং এর, টেস্টিং এর কত, ইকুয়াল টু টোটাল মাইনাস, সরি, ইকুয়াল টু টোটাল মাইনাস টেস্টিং এর জন্য 48। তার মানে 96টা হচ্ছে ট্রেনিং এর আর 48টা হচ্ছে টেস্টের। তার মানে আমাদের এইখানকার পুরো ডেটা সেটের 0 থেকে 96 পর্যন্ত, এখান থেকে 0 থেকে 96 পর্যন্ত ট্রেনিং এর জন্য থাকবে। এই যে ডেটা সেটের মানে এখানে হচ্ছে 0 থেকে 95 পর্যন্ত, 96 যেহেতু 95 পর্যন্ত সবগুলা ডাটা আমাদের লিস্টের হিসেবে আমরা জানি, সবগুলা ডাটা মানে এখানে কলাম একটাই, একটা কলামে 96টা ডাটা, প্রথম 96টা ডাটা ট্রেনিং এর জন্য, আর টেস্টের জন্য আপনার হচ্ছে পরের অংশটা। পরের অংশ মানে এই যে ট্রেন সাইজ যেখান থেকে শেষ হলো, সেখান থেকে শুরু হলো আর একেবারে শেষ পর্যন্ত, মানে 96 থেকে লাস্ট পর্যন্ত নিবে হচ্ছে 48টা ডাটা, সবগুলা কলাম। কলাম তো একটাই আসবে, অন্য জায়গার ক্ষেত্রে ডাবল আসতে পারে বা বেশি আসতে পারে যদি থাকে। তার মানে আমাদের হচ্ছে এই ডেটা সেটের প্রথম 96টা ভ্যালু ট্রেনের জন্য, পরের 48টা ভ্যালু টেস্টের জন্য বরাদ্দ। এইটা আমরা ট্রেনের মধ্যে রাখলাম, এটা হচ্ছে টেস্টের মধ্যে রাখলাম। আপনি যদি ইচ্ছা করেন তাহলে ট্রেন টেস্টের সাইজটা এখানে প্রিন্ট করে বের করে দেখতে পারেন, 96 48 হওয়ার কথা। ঠিক আছে, তার মানে আমরা ডেটা সেটটাকে লোড করলাম, লোড করে হচ্ছে আমরা ট্রেনিং এবং টেস্টের স্প্লিট করলাম সংখ্যাটা, এবং হচ্ছে ডেটা সেটটাকে ট্রেনের মধ্যে 2/3 এবং টেস্টের মধ্যে 1/3 ডেটা আমরা নিয়ে গেলাম। এরপরে আমরা কিন্তু হচ্ছে কনভার্ট করব, আমাদের যে আসল কাজ কনভার্ট মানে হচ্ছে আমরা এইখানে যেমন করেছিলাম এরকম অবস্থা নিয়ে আসবো, মানে আমাদের ডেটা সেটটাকে এরকম দুই কলামে নিয়ে আসবো। ঠিক আছে, একটা কলাম থেকে দুটো কলামে ব্রেক করব, কেননা আমাদের সিকোয়েন্সিয়াল ডাটা লাগবে, প্রিভিয়াস ইনপুটের উপরে বেস করে যেহেতু আমাদের কারেন্ট আউটপুট আসবে, আমরা ওইভাবে মেশিনকে লার্ন করাতে চাই। তো কি হবে এখন দেখেন, কনভার্ট অ্যান অ্যারে অফ ভ্যালুজ ইনটু এ ডেটাসেট ম্যাট্রিক্স। আমাদের এক কলামের ভ্যালু ছিল, আমরা ওটাকে টু কলামে নিয়ে আসবো। কিরকম, ডিফাইন ক্রিয়েট ডেটাসেট, আমরা হচ্ছে একটা অ্যারে একটা হলো ফাংশন তৈরি করছি ডেটাসেট ক্রিয়েট করার জন্য, মানে ডেটাসেটটাকে রিকনস্ট্রাক্ট করব। কিরকম ভাবে, ডেটাসেট লুপ ব্যাক ওয়ান। ওয়ান মানে হচ্ছে আমরা প্রিভিয়াস, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে কিন্তু প্রিভিয়াস একটা ডাটা নিচ্ছি, মানে আমাদের সিকোয়েন্সটা কি হচ্ছে 112, 118, সরি, আমরা নিচ্ছি 112, এখানে করছি 118, তাই তো। তার মানে আবার করছে হচ্ছে 118, তারপরে এখানে, সরি, এখানে করছে হচ্ছে 132, তারপরে এখানে হচ্ছে 132, তারপরে হচ্ছে এখানে 129, এভাবে কিন্তু হচ্ছে, তাই না। তো এখানে কিন্তু একটা ডাটার উপরে কাজ হচ্ছে, একটা, মানে প্রিভিয়াস একটার উপরে কাজ হচ্ছে। যদি আমরা দুইটার উপরে কাজ করতাম তাহলে কি হতো বলেন তো, এখানে হতো কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে যেত, 112, 118, 132, তারপরে এখানে কি হতো, এখানে হতো 118, তারপরে এখানে 132, তারপরে হয়তো এখানে 129, তারপরে কি হতো, এখানে হয়তো 132, এখানে হতো 129, তারপরে হতো এখানে 121। এটা কিন্তু হয়তো দুইটা যদি রাখতাম, আমরা কিন্তু এটা এটা দেখবো, এই কনসেপ্ট আছে পরে, একটু পরে। আমরা এখানে একটা ডাটার উপরে কাজ করছি, একটা ডাটার উপরে কাজ করা মানে হচ্ছে প্রিভিয়াস একটা ভ্যালু, আমরা এখানে দেখছি প্রিভিয়াস একটা ভ্যালু, আর এখানে দেখছি প্রিভিয়াস দুইটা ভ্যালু। এখন এইটা কয়টা ভ্যালুর উপরে নিয়ে আমরা কাজ করব, সেইটা হচ্ছে লুপ ব্যাক। আমরা যেহেতু একটা ভ্যালুর উপরে নিয়ে কাজ করতে চাচ্ছি, প্রিভিয়াস একটা ভ্যালুর উপরে বেস করে কাজ হবে, আমরা ডেটা সেটটাকে ওইভাবে কনস্ট্রাক্ট করতে চাচ্ছি। এখানে ওয়ান, এখানে আমরা ভ্যালু দিচ্ছি ওই জন্য ওয়ান। যদি দুইটা দিতাম, তাহলে যদি আমরা এইরকম করতে চাইতাম দুইটা, তাহলে হয়তো টু,
যদি 3টা করতাম তাহলে তো 3। এটা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। এটা ডিপেন্ডেন্সি কতখানি রাখবেন সেটা আপনার উপরে চিন্তা করে আপনাকে দিতে হবে এবং প্রবলেমের উপরে বেস করে। আমরা এখানে প্রথম প্রোগ্রাম করছি, একটা দিলাম, মানে প্রিভিয়াস একটা ডেটার উপরে কাজ করতে চাই। ওকে, তার মানে আমরা হচ্ছে এখানে একটা ফাংশন ডিফাইন করছি, ক্রিয়েট ডেটা সেট, মানে ডেটা সেট যেটা ছিল ওটাকে রিকনস্ট্রাক্ট করতে চাচ্ছি আমাদের প্রয়োজন মতো। তাহলে লুপ ব্যাকের ভ্যালু, একটা ভ্যালু নিয়ে কাজ করবো, ওই জন্য লুপ ব্যাক 1। এরপরে ডেটা সেট এক্স, মানে ডেটা এক্স ডেটা ওয়াই, আমরা যেহেতু হচ্ছে দুইটা ভ্যালু নিবো, হ্যাঁ, একটা হচ্ছে এই যে এক্স আর ওয়াই, ওই জন্য এক্স এর জন্য একটা, ওয়াই এর জন্য একটা, আমরা হচ্ছে দুইটা ভেরিয়েবল নিলাম। এরপরে খেয়াল করেন, এই যে ফর আই ইন রেঞ্জ, আইটা চলবে কি 0 থেকে রেঞ্জ পর্যন্ত। রেঞ্জ কিভাবে চলবে, লেন্থ ডেটা সেট মাইনাস লুপ ব্যাক 1। আপনি যদি ট্রেইন দেন তাহলে ট্রেইনের যে লেন্থ যদি 96 হয়, তাহলে 96 মাইনাস 2 পর্যন্ত যাবে। মানে শেষে তো আমরা সাধারণত এটা 0 থেকে যেহেতু শুরু হয়, এক কমে। ওকে, কিন্তু আমাদের এখানে লুপ ব্যাক কত থেকে শুরু হচ্ছে, একটার আগে থেকে শুরু হচ্ছে, ওই জন্য এইটা আর একবার বিয়োগ করা হচ্ছে, মানে 2 কমবে। যদি লুপ ব্যাক 1 দিই তাহলে 2 কমবে। সাধারণত আমাদের ট্রেডিশন হচ্ছে, ধরেন আপনি 6 পর্যন্ত লুপ চালাবেন, তাহলে 0 থেকে 5 পর্যন্ত চলবে, তাই তো? কিন্তু আমাদের এখানে 0 থেকে 4 পর্যন্ত চালানোর চেষ্টা করা হচ্ছে। যদি আমরা লুপ ব্যাক 1 দিই, 1 এর ক্ষেত্রে আপনি চিন্তা করেন, তাহলে 4 পর্যন্ত কেন? কেননা আপনার এখানে তো একটা ডাটা আপনি নিয়েই নিচ্ছেন, ওখানে তো সে ভ্যালু পাবে না, এরর দিবে। আপনি যে একটা আগে নিয়ে নিচ্ছেন, পরে সব শেষে যে ভ্যালুটা পাবেন, ওই কারণে এখানে হচ্ছে -2 করা আছে। যদি আপনি 1 ধরেন তাহলে, মানে এক কম। এরপরে এতদূর পর্যন্ত চলবে। আমাদের হচ্ছে দেখেন, ডেটা সেট এর মধ্যে থেকে কি নেওয়া হচ্ছে, এই ইন্ডেক্সিং এর 0 থেকে কোন পর্যন্ত, প্রথমবার 0 থেকে 1 পর্যন্ত। আয়ের ভ্যালু যদি 0 হয় তাহলে 0 থেকে 0 প্লাস লুপ ব্যাক মানে 1। দ্বিতীয়বার কি হবে, 1 থেকে 2, 2। তৃতীয়বার 2 থেকে 3। চতুর্থবার 3 থেকে 4, এভাবে চলবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এই এখানে এর যে ভ্যালুটা পাইলাম, এভাবে আমরা এখান থেকে ডেটা পিক করে এর মধ্যে সেটাকে অ্যাপেন্ড, এক্স এর মধ্যে সেটাকে অ্যাপেন্ড করব। তারপরে হচ্ছে ওয়াই এর মধ্যে কি অ্যাপেন্ড করব, তার পরের ভ্যালুটা অ্যাপেন্ড করব। এরপরে এটা রিটার্ন হবে এক্স এর মধ্যে আগের ভ্যালু, আর ওয়াই এর মধ্যে পরের ভ্যালু। এইটা হচ্ছে একটা ফাংশন আমরা ডিফাইন করলাম, এখনো কিন্তু কল করা হয় নাই। কল করার জন্য আমরা এখান থেকে কল করব। খেয়াল করেন, এই যেখানে লেখা আছে, এই প্রোগ্রামের কাজই হচ্ছে এতটুকু অংশের রিসেপ ইনটু এক্স ইকুয়াল টু টি আর ওয়াই ইকুয়াল টু টি প্লাস 1। তার মানে আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু হবে টি আর ওয়াই এর ভ্যালু টি প্লাস 1। আমরা এটা পাবো হচ্ছে এই ডেটা সেটের একটা কলাম থেকে দুইটা কলামে নিয়ে আসবো, এটা টি, এটা টি প্লাস 1, তারপরে এটা টি, এটা টি প্লাস 1, তারপরে এটা টি, এটা টি প্লাস 1, এটা টি, এটা টি প্লাস 1, এভাবে কিন্তু চলবে। তো এখানে এবার আমরা দেখেন লুপ ব্যাক, লুপ ব্যাকের ভ্যালু কিন্তু আমরা 1 দিয়েছি, কারণ আমরা হচ্ছে একটা প্রিভিয়াস ডেটাকে নিতে চাচ্ছি। যদি 2টা দিতাম তাহলে 2 দিতাম, যদি 3টা দিতাম তাহলে 3 দিতাম। আপনি ইচ্ছা মতো যত ইচ্ছা দিতে পারেন, এটা ডিপেন্ডেন্সির উপরে ডিপেন্ড করছে, আপনি কি চাচ্ছেন তার উপরে, প্রবলেমের ধরনের উপরে। আমরা এখানে প্রিভিয়াস একটা ডেটার উপরে কাজ করতে যাচ্ছি, ওই জন্য লুপ ব্যাক 1 দিয়েছি। এরপরে দেখেন, আমরা ট্রেইন এক্স এবং ট্রেইন ওয়াই এর উপরে কাজ করতে চাই। ট্রেইন এক্স কি হবে, খেয়াল করেন, আমরা কিন্তু এখানে ট্রেইন এবং টেস্টকে আলাদা করে রেখেছি। ট্রেইন হচ্ছে 2/3 মানে 96টার উপরে, আর টেস্ট হচ্ছে 1/3 48 এর উপরে। তাহলে আমাদের ট্রেইন এটা 96টার উপরে, 96টার উপরে যদি আমরা করি ট্রেইন এক্স ট্রেইন ওয়াই ক্রিয়েট ডেটা সেট, ট্রেইনের যে ভ্যালু, এই যে ট্রেইনের যে ডেটা সেট, এই ডেটা সেট 96টা ভ্যালু যাবে, আর লুপ ব্যাক হচ্ছে আমরা এখানে 1 দিয়ে রাখছি, তার মানে এটা কল করবে হচ্ছে ক্রিয়েট ডেটা সেট এখানে। তাহলে এখানে আসবে প্রথম 96টা ভ্যালু, এবং এখানে লুপ ব্যাকের ভ্যালু হচ্ছে 1। এরপরে এখানে কাজ করার পর কি হবে, শুধুমাত্র ট্রেইনের উপরে কাজ করবে। করার পর প্রথম 96টা ভ্যালু তৈরি হবে কিভাবে, ট্রেইন এক্স ট্রেইন ওয়াই এর জন্য ট্রেইন এক্স হবে টি আর ট্রেইন ওয়াই হবে টি প্লাস 1। মানে এক্স হবে টি আর ওয়াই হবে টি প্লাস 1, প্রথম 96টা ভ্যালু। ঠিক একইভাবে টেস্টের যে ভ্যালু, টেস্ট এক্স টেস্ট ওয়াই, এটা হচ্ছে ক্রিয়েট ডেটা সেট, এই যে টেস্ট, আমরা হচ্ছে এই টেস্টের এটা দিলাম লুপ ব্যাক।
তো এবার যাবে হচ্ছে টেস্টের উপরে, চেইনের জন্য গেল, টেস্টের জন্য গেল। এবার কিন্তু ডেটা সেট আমার আগের মতো কিন্তু নাই, ডেটা সেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কার মতো? এর মতো। তাহলে কি হবে, চেইনের জন্য প্রথম 96টা ভ্যালু এক্স আর ওয়াই তৈরি হবে, টেস্টের জন্য পরের 48টা ভ্যালু, 96 এর পরের 48টা ভ্যালু এক্স আর ওয়াই তৈরি হবে। আমাদের ডেটা সেট কিন্তু তৈরি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখানে আমরা সেই ডেটা সেটটাকে তৈরি করলাম, আমাদের ডেটা সেট প্রিপারেশন কমপ্লিট হলো। এর আগে কিন্তু আমরা যে প্রোগ্রামগুলো দেখেছি সব কিন্তু যেভাবে ডেটা সেট ছিল সেই ডেটা সেটকে নিয়ে আমরা কিছুটা প্রসেস করেছি, কিন্তু এভাবে কিন্তু আমরা ডাইমেনশন চেঞ্জ করি নাই, এবং হচ্ছে টি+1 এইভাবে কিন্তু চেঞ্জ করি নাই। ঠিক আছে, আমাদের এখানে এটা লাগবে, কারণ আমরা করছি হলো টাইম সিরিজ প্রিডিকশন, আপনাকে প্রিভিয়াস ডেটার উপরে বেস করে কাজ করতে হবে। ওই জন্য টি+1 এভাবে কিন্তু আমরা চিন্তা করছি। ঠিক আছে, আমরা সেভাবে কিন্তু ট্রেন এবং টেস্ট তৈরি করে নিলাম। এরপরে দেখেন আমরা কিন্তু যেটা বলছিলাম যে আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্যই হচ্ছে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন ইউজ করব প্রিডিকশনের ক্ষেত্রে, মাল্টিলেয়ার পারসেপ্ট্রন। তো এইটা যদি তৈরি করতে যায়, কি বলা আছে দেখি, যেগুলো বললাম ওগুলাই। এই যে আপনার হচ্ছে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন ইউজ করা হচ্ছে। মাল্টিলেয়ার পারসেপ্ট্রনে একটা ইনপুট, একটা হিডেন লেয়ার এবং আটটা, আচ্ছা, একটা হিডেন লেয়ারের 8টা নিউরন, মানে 8টা নোড, আর আউটপুট লেয়ার। তার মানে আমাদের এই এমএলপির কনস্ট্রাকশন হচ্ছে একটা ইনপুট, একটা হিডেন যেখানে 8টা নোড থাকবে, আর আউটপুট লেয়ার থাকবে। আমরা যদি একটু দেখি এখানে কি দেওয়া আছে, দেখেন খেয়াল করে, মডেল সিকোয়েন্সিয়াল, এটা তো আমরা করি স্বাভাবিকভাবেই মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের ক্ষেত্রে। আমরা হচ্ছে এখানে ডেন্স, এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ারের ডাইমেনশন, ইনপুট ডাইমেনশন লুপ ব্যাক, মানে কি একটা ইনপুট, লুপ ব্যাকে কি ছিল, এই যে একটা ইনপুট, কারণ এখানে তো টি একটাই, তাই না? আমরা যে এই কনস্ট্রাকশনটা করবো, এই এক্সটা মানে তো টি, আর ওয়াই মানে টি+1, তার মানে টি এর ভ্যালু তো, মানে আমাদের প্রিভিয়াস ভ্যালু তো 1, মানে একটা ইনপুট। সেই কারণে আমাদের এখানে ইনপুট ডাইমেনশন লুপ ব্যাক 1, মানে একটা ডাইমেনশন। আর হিডেন লেয়ারের নোড হচ্ছে 8টা নোড, আর অ্যাক্টিভেশন হচ্ছে রেল ইউজ করা হচ্ছে। আউটপুট লেয়ারের নোড একটা। আমার মনে হয় এটা নিয়ে বলার কিছু নাই, আমরা তো এটা নিয়ে বহু কাজ করেছি, তাই না? তো আমরা একটা ইনপুট, ইনপুট লেয়ারে একটা নোড, আউটপুট হিডেন লেয়ারে 8টা নোড, আর আউটপুট লেয়ারে একটা নোড আমরা ইউজ করলাম। এরপরে কম্পাইলের জন্য আমাদের যেহেতু এটা রিগ্রেশন টাইপের প্রবলেম, আমাদের লস ফাংশন ডিফাইন করতে হবে। মিন স্কয়ার ইরর দিয়ে করা হচ্ছে, আপনি যে কোনোটাই করতে পারেন, অপটিমাইজার অ্যাডাম ইউজ করা হচ্ছে। এরপরে আমরা হচ্ছে এইটাকে ফিট করব, মডেল ফিট। কি করব, ট্রেইন ডাটা দিয়ে মডেল ফিট করব। এই যে ট্রেইন এক্স ট্রেইন ওয়াই, মানে টি আর টি+1 দিয়ে ফিট করছি। ইপুক আমরা এখানে চালালাম 200, ব্যাচ সাইজ 2, এই তো জানেন এগুলা। এরপরে যদি আমরা পারফরমেন্সটাকে মেজার করতে যাই, ট্রেইন স্কোর, আমরা ট্রেইন স্কোর যদি দেখতে চাই তাহলে ট্রেইন এক্স ট্রেইন ওয়াই, যে মডেল ডট ইভ্যালুয়েট ফাংশন দিয়ে আমরা সেটাকে করতে পারি। এরপরে হচ্ছে আমরা ট্রেইন স্কোরটাকে যদি ডিফাইন প্রিন্ট করতে চাই তাহলে ট্রেইন স্কোর দেখাবে। আর টেস্টটাকে যদি আমরা ইভ্যালুয়েট করতে চাই, মডেল ইভ্যালুয়েট টেক্সট এক্স টেক্সট ওয়াই, তাহলে এটা টেস্টের স্কোর দেখাবে। তার মানে আমাদের এখানে ট্রেইন এবং টেস্টের স্কোরটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো। এখানে প্রতি ইপোকে আপনাকে দেখাবে 200 ইপোকে, আর এখানে হচ্ছে আপনাকে কি দেখাবে, আপনাকে হচ্ছে ট্রেইন এবং টেস্টের স্কোরটা দেখাবে। আমাদের কিন্তু দুই ধরনের আউটপুট পাবো, একটা হচ্ছে নর্মালি যেটা পাই যে প্রতি ইপোকে কি রেজাল্ট হচ্ছে, আর এইটা হচ্ছে যে আপনাদের ট্রেইন এবং টেস্টের রেজাল্ট কি হচ্ছে। এবং এইখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা টাইম সিরিজ প্রিডিকশনের ক্ষেত্রে কিভাবে কাজ করছে, এখানে কিন্তু একটা গ্রাফ প্লট করে দেওয়া আছে। এখানে হচ্ছে এই যে দেখেন যে জেনারেট প্রিডিকশন ফর ট্রেনিং, ট্রেনিং এর জন্য প্লটিংটা কেমন হবে। এবং আমরা ফিগার দেখলে বুঝতে পারবো, আমরা যেমন এখানে একটা ফিগার দেখছিলাম যে এটা টাইম সিরিজ প্রিডিকশনের জন্য শুধুমাত্র ডেটা সেট যেটা সেটা, কিন্তু আমরা যখন এখন গ্রাফটাকে দেখবো, এই গ্রাফটা কিন্তু একটা তো অরিজিনাল গ্রাফ, যেটা আপনার ইনপুট। আউটপুট কি হচ্ছে, ট্রেনের সময় আউটপুট কি দেখাচ্ছে, প্রিডিকশনটা কেমন দেখাচ্ছে, আর টেস্টের সময় কি দেখাচ্ছে। কারণ এখানে ট্রেনিং এর ডাটা হচ্ছে 96টা, টেস্টেরটা হচ্ছে 44টা।
ট্রেনিং এর কি দেখাচ্ছে, টেস্টের কি দেখাচ্ছে, আমরা কিন্তু সেটা বুঝতে পারবো। তাহলে ক্লিয়ার হবে। ওই গ্রাফটা এখানে হচ্ছে এই যে প্রোগ্রাম দিয়ে প্লট করা আছে, ট্রেন এবং টেস্টের। আমরা যদি এখন প্রোগ্রামটার আউটপুট দেখতে চাই, তো এখানে আমরা যেটা দেখলাম, একটু প্রোগ্রামটা এক নজরে বলে নিই আগে। আমরা হচ্ছে টাইম সিরিজ প্রেডিকশন করতে চাচ্ছি মাল্টিলিনিয়ার পারসেপ্ট্রন দিয়ে। আমরা হচ্ছে লাইব্রেরি ফাংশন গুলো ডিফাইন করলাম, আমরা হচ্ছে ডেটা সেটটাকে লোড করলাম, ডেটা সেটটার কে স্প্লিট করছি ট্রেন এবং টেস্ট দিয়ে। ট্রেনে হচ্ছে 67% আর টেস্টে হচ্ছে 33%, মানে 2/3 ট্রেন আর 1/3 টেস্টিং। এরপরে ট্রেন টেস্ট ভাগ করে ট্রেনের ডাটাকে আমরা কি সরি, করলাম, লুপটা স্যার থ্রি একটু প্লাস ওয়ান কনফিউশন। আর একটা হচ্ছে 3+2, এইটা নিয়ে কিন্তু আমরা হচ্ছে কাজ করলাম। আমরা হচ্ছে এখানে ট্রেইনের ডাটা নিয়ে কাজ করলাম, আর তারপরে হচ্ছে আমরা ট্রেইনের ডাটা নিয়ে T+1, T+1 আর টেস্টের ডাটা নিয়ে আমরা হচ্ছে T+1 এভাবে কাজ করলাম। করার পরে এই ডেটা সেটটাকে আমরা যখন চেঞ্জ করে ফেললাম, এরপরে আমরা টাইম সিরিজ প্রেডিকশনের দিকে আসব আমাদের এমএলপি দিয়ে। এই এমএলপি হচ্ছে আমাদের এখানে আমরা একটা ইনপুট নোড, হিডেন লেয়ারে 8টা নোড এবং আউটপুটে একটা নোড দিয়েছি, এবং অ্যাজ ইট ইজ আমরা 200 ইপক চালিয়েছি, এবং ট্রেইন এবং টেস্টের যে মডেল ইভ্যালুয়েটের যে পারফরমেন্স সেগুলো এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং এখানে ট্রেইনের যে প্রিডিক্টেড রেজাল্ট, টেস্টের ডাটার জন্য যে প্রিডিক্টেড রেজাল্ট, সেগুলো বের করার দেখবো। আর এখানে হচ্ছে আমরা পুরো গ্রাফটা বের করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো এখানে যদি আমরা রেজাল্টটা চালাই, এই যে কিন্তু এখানে দেখাচ্ছে ট্রেইনের হচ্ছে 96টা ভ্যালু আর টেস্টের হচ্ছে 48টা ভ্যালু। এরপরে এই যে 200 একক চলবে, প্রথমবার লস কত সেটা দেখাচ্ছে, দ্বিতীয়বার লস কত সেটা দেখাচ্ছে, লস কিন্তু কমছে, হ্যাঁ? এভাবে কিন্তু 200 একক পর্যন্ত এটা চলবে, 200 একক পর্যন্ত এটা চলছে। এই যে 200 একক পর্যন্ত চলেছে, এবং এটা 541 এসে থেমেছে। আমরা ট্রেইনে স্কোর পাচ্ছি 23.08 আর টেস্ট স্কোর পাচ্ছি 48.57। আর এইখানে আমরা যদি গ্রাফটা দেখি, এই গ্রাফটা একটু খেয়াল করেন। এই গ্রাফটা হচ্ছে আমাদের টোটাল 144টা ভ্যালু, জিরো থেকে যে চলছে। আমাদের 96টা ভ্যালু, যে এই পর্যন্ত 96টা ভ্যালু হচ্ছে ট্রেন। এখানে কিন্তু তিনটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। ব্লু কালার যেটা, সেই ব্লু কালারটা হচ্ছে অরিজিনাল যে ভ্যালু গুলা ছিল, আমাদের পুরো ডেটা সেটে যে ভ্যালু গুলা ছিল। আমরা যদি একটু দেখি, এটা আমাদের অরিজিনাল যে ভ্যালু গুলা, ডেটা সেটে যে ভ্যালু গুলা ছিল, সেই ভ্যালু গুলা এখানে দেখাচ্ছে। এই ব্লু কালারটা কিন্তু সেইটা, যেটা আমাদের একেবারে অরিজিনাল যে ডেটা সেট 144টা ভ্যালু, এই ব্লু কালার কিন্তু সেগুলা। এখন এই ডেটা সেটের 2/3 মানে 96টা ভ্যালু আমরা ট্রেনিং এ কাজ করেছি, এবং ট্রেনের যে প্রিডিকশন, সেই প্রিডিকশনটা কিন্তু এই যে অরেঞ্জ কালার দিয়ে দেখাচ্ছে। আর টেস্টের যে প্রিডিকশন 44টার উপরে, সেটা দেখাচ্ছে যে গ্রিন কালার দিয়ে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের দেখলাম যে আসলে কি অবস্থা হলো আমাদের এই প্রিডিকশন করে। এবং সব শেষে যদি আমরা একটু দেখি, দেখেন একটু এখানে, we can see that the model did a pretty poor job for fitting both the training and test data set. এটা আসলে বলছে খুবই পোর জব পারফর্ম করেছে। কেন? এবং এখানে যেটা বলছে, ইট বেসিক্যালি প্রিডিক্টেড দ্য সেম ইনপুট ভ্যালু অ্যাজ দ্য আউটপুট। যেই ইনপুট, যেটাই আউটপুটে ছিল, সেটাই আসলে ইনপুটের টাকে আউটপুট হিসেবে তারা দেখাইছে। তা আসলে আমাদের এখানে যেটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা শুধু একটা প্রিভিয়াস ডেটার উপরে নিয়ে কাজ করেছি। এটা একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে প্রথম প্রোগ্রাম, তো আমরা এখানে যেটা দেখলাম যে প্রিডিকশনটা আসলে কিভাবে কাজ করে সেটাই দেখেছি। এবং এইখানে আমরা ডেটা সেটটাকে কনস্ট্রাক্ট করে কিভাবে আমরা ইনপুট এর উপরে আউটপুটটাকে নিয়ে কাজ করতে পারি, সেটা মূলত আমরা কিন্তু এখানে দেখলাম। হুম? আমাদের 96টা ডেটার উপরে, আর এখানে দেখলাম হচ্ছে 44টা ডেটার উপরে। এইটা হলো ফার্স্ট প্রোগ্রাম। আমরা যদি এটা দেখি,
কিন্তু বলছে এখানে পোর জব। আমরা দেখবো আস্তে ধীরে এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। এই যে এখানে ওই গ্রাফটা দেওয়া আছে, যে গ্রাফটা আমরা ওখানে দেখলাম সেটাই দেওয়া আছে। এই যে এখানে লেখা আছে যে নাম্বার অফ প্যাসেঞ্জার্স প্রেডিক্টেড ইউজিং এ সিম্পল মাল্টিলেয়ার পারসেপ্ট্রন মডেল, ব্লু হোল ডেটা সেট, গ্রিন হচ্ছে ট্রেনিং, এখানে কালারটা আলাদা, প্রোগ্রাম আলাদা, যেহেতু কালার আলাদা প্রিন্ট করেছে, আর রেড হচ্ছে প্রেডিকশন। ওই প্রোগ্রামের ক্ষেত্রে সেরকম হবে। এইখানে পুরো কোডটা দেওয়া আছে যেটা আমরা দেখলাম। এইটা হলো একটা কাজ। এরপরে দেখেন আমরা এখন এই কাজটাকে একটু মডিফাই করতে চাই। কিরকম? আমরা আগে বলছি এইখানে কিন্তু আমাদের যে ডেটা সেটটা ছিল সেই ডেটা সেটটাকে আমরা দুইটা কলামে ভাগ করেছি। একটা হচ্ছে এক্স আর ওয়াই, মানে টি, টি প্লাস ওয়ান। আমরা যদি এখন এটাকে একটু চেঞ্জ করতে চাই, চেঞ্জ মানে হচ্ছে আমরা টি এর উপরে বেচ করে টি প্লাস ওয়ান কনসিডার করবো না, আরো কিছু ভ্যালুর উপরে বেচ করে কনসিডার করতে চাই। যেমন ধরেন যে আমরা এখানে যদি এমন করে কনসিডার করি যে কি ছিল, আমরা হচ্ছে শুধুমাত্র এখানে কিন্তু টি এর উপরে বেচ করে কিন্তু আমাদের হচ্ছে টি প্লাস ওয়ান তৈরি হচ্ছিল, টি এর উপরে বেচ করে। আমরা এইটাকে একটু ডিফারেন্ট ওয়েতে যদি চিন্তা করি, ধরেন টি মাইনাস টু, তারপরে টি মাইনাস ওয়ান, তারপরে টি, এইটার উপরে বেচ করে আমার হচ্ছে টি প্লাস ওয়ান তৈরি হবে। তাহলে রেজাল্ট একটু ভালো হওয়ার সুযোগ আছে না? এখানে তো তিনটা দেখালাম, আপনি ইচ্ছা করলে যদি আরো করতে চান তাহলে কি হবে বলেন তো? আমি যদি আরো ভ্যালু নিয়ে কনসিডার করতে চাই তাহলে এখানে কি করব? এখানে হবে তাহলে টি মাইনাস থ্রি, তাহলে চারটা ভ্যালু হলো। আপনি যদি মনে করেন যে না, আমি আরো করতে চাই, আরো প্রিভিয়াস ভ্যালুকে কনসিডার করতে চাই, তাহলে কি করবেন আপনি? আপনি এখানে করবেন থ্রি মাইনাস থ্রি, তারপরে এখানে করবেন থ্রি মাইনাস ফোর। এভাবে কিন্তু আপনি ইচ্ছে মতো প্রিভিয়াস ডেটের উপরে কাজ করে এটাকে বানাইতে পারেন। তো এইটা তো দেখেন ওয়াইটা তৈরি হয়েছে শুধুমাত্র একটা ভ্যালুর উপরে বেস করে, তার আগের ভ্যালু। কিন্তু যদি আমরা মনে করি যে না, একটা ভ্যালু না, আমরা হচ্ছে আরো ভ্যালুর উপরে কাজ করতে চাচ্ছি, তাহলে কি হতে পারে? এরপরের প্রোগ্রামটা আসলে সেরকম একটা প্রোগ্রাম, আমি দেখাই আপনাদের। এই যে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন ইউজিং দ্য উইন্ডো মেথড কি বলে দেখেন, একটু পড়ি। যেটা বললাম ওইটাই আছে। উই ক্যান অলসো trace the problem so that multiple recent time steps, আমরা কিন্তু এর আগে শুধু একটা টাইম স্টেপ নিয়ে চিন্তা করেছিলাম, এখানে কিন্তু বলছে মাল্টিপল রিসেন্ট টাইম স্টেপস ক্যান বি ইউজড টু মেক দ্য প্রিডিকশন ফর দ্য নেক্সট টাইম স্টেপস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুধুমাত্র একটা টাইম স্টেপের উপরে চিন্তা করে কাজ করতে চাচ্ছি না, আমরা মাল্টিপল টাইম স্টেপের উপরে চিন্তা করে কাজ করব। তাহলে কি হবে? আমাদের রেজাল্টটা ভালো হতে পারে। দিস ইজ কল্ড দ্য উইন্ডো মেথড। আমরা এটাকে উইন্ডো বলছি, যে উইন্ডোর মধ্যে কতগুলো আমরা ভ্যালু রাখবো, and the size of the window is a parameter that can be tuned for each problem. এখন এটা কিন্তু এক একটা প্রবলেমের জন্য এটা এক এক রকম হতে পারে। আপনার কোনো প্রবলেমে হয়তো আপনি তিনটা ভ্যালু নিয়ে কাজ করলে ভালো হবে, কোনোটায় 10টা ভ্যালু নিয়ে কাজ করলে ভালো হবে। এখন এইটা কিন্তু টিউন করার মতো একটা প্যারামিটার, এই উইন্ডো সাইজটা ঠিক করতে হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল, given the current time, we want to predict the value at the next time in the sequence. আমরা কিন্তু যে কারেন্ট প্রবলেমটা করলাম সেটা কিন্তু শুধুমাত্র একটা ভ্যালুর উপরে চিন্তা করে কাজ করেছি, টি ছিল টি প্লাস ওয়ান। এখন আমরা কি করতে পারি? উই ক্যান ইউজ দ্য কারেন্ট টাইম টি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টু প্রায়র টাইম টি মাইনাস ওয়ান এন্ড টি মাইনাস টু। তার মানে হচ্ছে এটা বলছে টি মাইনাস টু মাইনাস, আর হচ্ছে টি মাইনাস ওয়ান টি, এই তিনটার উপরে টি প্লাস ওয়ান হবে। তার মানে আমাদের এখানে ভ্যালু তিনটা, তিনটার উপরে বেস করে কাজ হবে। তাহলে কি হবে? when faced as a regression problem, the input variable are t minus 2, t minus 1, t, and the output variable is t plus 1. তার মানে এখানে দেখেন, দেখেন 112, 118, 132, তিনটার উপরে বেস করে 129। তাহলে এখানে কি হইতে পারে এখানে দেখুন তো। তাহলে এখানে কি হইতে পারে? 112, 118, 132-এর উপরে বেস করে 129, তারপরে 118 এখানে তিনটার উপরে বেস করে, তাই হলো তাই না?
তাহলে 118, 132, 129-এর উপরে বেস করে 121। তারপর এখানে 132, 129, 121, সরি 121-এর উপরে বেস করে 135। এই যে তারপরে কি হবে 129, 121, 135-এর উপরে বেস করে 148। এভাবে কিন্তু চলতে থাকবে। তার মানে আগে ছিল একটা, এখন হচ্ছে তিনটা। এটা হলো T-2, এটা হলো T-1, এটা হলো টি, আর এটা হলো T+1। আমরা T+1 কে প্রিডিক্ট করব এই তিনটার উপরে বেস করে। ঠিক আছে, তাহলে এইটা যদি করতে চাই তাহলে কি হতে পারে, এরকম ডেটা সেট ক্রিয়েট হবে। জাস্ট এক জায়গায় যদি চেঞ্জ করবো, লুপ ব্যাকের ভ্যালু 1 ছিল, আমরা এটা 3 করে দিলে কাজ হয়ে যাবে। দেখেন এখানে আমরা তিনটার উপরে কাজ করতে চাচ্ছি। যদি করতে চাই তাহলে শুধুমাত্র আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা এখানে এখানে কিন্তু লুপ ব্যাক 10 দিয়ে দেখাচ্ছে। আপনি 3 দিয়ে যদি করেন 3 হতে পারে, যদি 10টা নেন 10 দিয়ে হতে পারে, 20টা নিলে 20টা হতে পারে। তাহলে কিন্তু আমার এখানে কি হবে, 20টা ভ্যালু আসবে। তার মানে T-1, T-2, T-3, T-4, T-5, T-6, T-7, T-8, T-9, 9টা এরকম 9টা হবে প্রথমে। তো 9টার উপরে বেস করে পরের ভ্যালুটা আসবে। এভাবে কিন্তু চলতে থাকবে। এখানে দেখাইছে 3টা, কিন্তু এখানে লুপ ব্যাকের ভ্যালু দিয়েছে 10টা। আমরা যদি একটু কোডিং এর মধ্যে আসি আমাদের প্রোগ্রামের, তাহলে দেখতে পাবো এখানে কিন্তু দেওয়া আছে এই যে এভাবে মাল্টিলার পারসেপ্ট্রন টু প্রিডিক্ট ইন্টারন্যাশনাল এয়ারলাইন প্যাসেঞ্জার T+1, গিভেন কি দেওয়া আছে 3টা। এইভাবে আপনি যদি করেন জাস্ট পুরো প্রোগ্রামের কোথাও চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে আপনার এই যে লুপ ব্যাক 10। এই লুপ ব্যাক 10 যখন আপনি দিবেন আলটিমেটলি কি কি হবে, ক্রিয়েট ডেটা সেট ট্রেনের জন্য, টেস্টের জন্য। এই যে যেভাবে প্রোগ্রাম ছিল ওইভাবে পুরো ডেটা সেটকে আমরা 2/3 হচ্ছে ট্রেনিং এর জন্য, 1/3 টেস্টের জন্য রেখেছি আগের মতোই। এবার ট্রেন ডেটা সেটটাকে রিকনস্ট্রাক্ট করছি, টেস্ট ডেটা সেটটাকে রিকনস্ট্রাক্ট করছি। ট্রেন ডেটা সেটকে যখন রিকনস্ট্রাক্ট করছি তখন এখানে লুপ ব্যাকের ভ্যালু দিচ্ছে, আগে ছিল 1 এখন দিচ্ছে 10। যখনই এটা কল করবে ডেটা সেট, লুপ ব্যাক হচ্ছে এখানে আসবে কিন্তু 10 নট 1। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। আমরা জানি ফাংশনে যে যদি কোনো কিছু না থাকে সে 1 ধরবে, আর যদি আপনি এখান থেকে 10 পাঠান তাহলে সে 10 ধরবে, যদি 3 পাঠান 3 ধরবে। তা আমরা এখান থেকে পাঠাচ্ছি 10, তার মানে প্রিভিয়াস 10টা ডেটা সেট, সরি 10টা ইনপুটকে সে প্রিভিয়াস ইনপুট হিসেবে কনসিডার করবে, আর একটা আউটপুট হিসেবে কনসিডার করবে। তাছাড়া প্রোগ্রামের সবকিছুই সেম, কোথাও কোনো চেঞ্জ নাই। এরপরে আপনাদের হচ্ছে আমরা মাল্টিলেয়ার পারসেপ্ট্রন ওখানে চালাইলাম, তারপরে আমরা ট্রেইন এবং টেস্টকে ইভ্যালুয়েট করলাম, তারপরে গ্রাফ যদি তৈরি করি তাহলে এই যে দেখা যাবে আগের মতোই রেজাল্ট, এই যে 9648 আমাদের প্রথম লুপ। এভাবে কিন্তু আমাদের ইপক চলবে 200, চলার পর আমাদের এইখানে দেখেন ইরোর, ট্রেইন ইরোর হচ্ছে 14.85, টেস্ট হচ্ছে 27.86। খেয়াল করেন আমাদের আগেরটাই কি ছিল, ট্রেইন আর টেস্ট কত ছিল একটু দেখে আসি। ট্রেইন ছিল 2348, টেস্ট 2348। এখানে খেয়াল করেন 23 জায়গায় হচ্ছে 14, আর 48 এর জায়গায় 27। কত কমেছে, প্রায় 50%-এর কাছাকাছি, 45 এর মতো প্রায়। তার মানে বুঝতে পারছেন যে একটা প্রিভিয়াস ইনপুটকে কনসিডার করে রেজাল্ট কি হয়েছে, আর আমি হচ্ছে যে আপনার 10টা প্রিভিয়াস ইনপুটকে কনসিডার করে রেজাল্ট কি হয়েছে। তার মানে প্রিভিয়াস ইনপুট আপনি যত বেশি নেবেন তত ভালো হওয়ার কথা, কিন্তু এটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করতে পারে। এটা কিন্তু একটা টিউন করার মতো প্যারামিটার। ঠিক আছে, তার মানে প্রিভিয়াস ইনপুট কিন্তু কতগুলো নেবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এইটাই কিন্তু আসলে টাইম সিরিজ প্রিডিকশনের অবস্থা। আপনি যদি টাইম সিরিজ সত্যিকার অর্থেই প্রিডিকশন করতে চান, বা বিশেষ করে এনএলপির ক্ষেত্রে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনার প্রিভিয়াস ডেটার উপরে বেস করে কাজ করতে হবে। যেমন ধরেন যে আপনি আপনার ফ্রেন্ড আপনাকে বলল যে আমি ভালো আছি,
কিন্তু তার আগে আপনাকে আরো এরকম 20টা সেন্টেন্স বলেছে, তার ঘটনা বলেছে, মানে কি কারণে সে ভালো আছে। আপনি কিন্তু সেটা প্রিন্ট করতে পারবেন না। আমি ভালো আছি মানে তো অনেক কিছু হতে পারে। তা আপনি যদি আগের জিনিসগুলো কনসিডার না করে শুধু আমি ভালো আছি এটাকেই কনসিডার করেন, সেইটা কিন্তু আসলে রিয়েল রেজাল্ট আপনাকে দিবে না। আপনার আমি ভালো আছি এর আগে যতগুলো সেন্টেন্স আপনার ফ্রেন্ড বলেছে, সেগুলা কিন্তু কনসিডারেশনের বিষয় আছে। এখন আমরা কিন্তু আগের যে প্রবলেমটা ছিল, মানে আগের যে সলিউশনটা আমরা দেখলাম, সেখানে কিন্তু শুধুমাত্র আমি ভালো আছি এটা নিয়ে আপনি কাজ করছেন। কিন্তু আমরা এখানে যেটা দেখছি যে আগের 10টা ইনপুট ভ্যালুকে ধরলাম, যে আগের 10টা সেন্টেন্সকে নিয়ে আপনি চিন্তা করেছেন আমি ভালো আছি, তাহলে আপনার রেজাল্ট তো ডেফিনেটলি ভালো হবেই। তো এইটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগে। এবং নট অনলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। যেমন আপনি শেয়ার মার্কেট প্রিডিকশন করবেন, আপনি হচ্ছে ওয়েদার প্রিডিকশনের জন্য কাজ করতে পারেন। এই কাজগুলাতে এইটা মানে আনপ্যারালাল কাজ করে। নর্মাল ট্রেডিশনাল যে অ্যালগোরিদম গুলা, সেই অ্যালগোরিদম গুলার পারফরমেন্স কিন্তু নর্মালি এই লেভেলে কাজ করবে না। দেখেন 23 থেকে 14 আর 48 থেকে 27 কত নেমেছিল। ঠিক আছে, তো আমরা কিন্তু প্রিভিয়াস ডেটাকে নিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ রিয়েল ওয়ার্ল্ডের কিছু প্রবলেম আছে যেগুলো আপনি আসলে আপনার টাইম সিরিজ প্রিডিকশন ছাড়া কাজ করা মুশকিল, রেজাল্ট ভালো দিবে না। রেজাল্ট ভালো না দিলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে আপনাকে টাইম সিরিজ প্রিডিকশন নিয়ে কাজ করতে হবে। এই কনসেপ্টটা কিন্তু পুরোটাই আলাদা। প্রিভিয়াস ডেটার উপরে নিয়ে নিয়ে আমরা কাজগুলো করছি, এবং এটা আপনার আপনার হাতে কন্ট্রোল আছে আপনি কি করতে চান। এরপরে দেখেন আমরা যদি গ্রাফটা দেখি, গ্রাফ কিন্তু দেখেন অনেকটাই ভেরিয়েশন এসেছে। আগের গ্রাফে কি ছিল? আগের গ্রাফে দেখেন ইনপুটটাকেই সে আউটপুট হিসেবে দিচ্ছিল। আমাদের এখানে কিন্তু ইনপুটটাকে আউটপুট হিসেবে দেওয়া হচ্ছে না। দেখেন এবার কিন্তু স্মুথ রেজাল্ট গুলো আসার চেষ্টা করেছে, তাই না? দেখেন অনেকটা স্মুথ, কিন্তু অনেকটা স্মুথ। এটা তো ট্রেনিং এর জন্য, আর এটা হলো টেস্টের জন্য। এখন আপনি বলতে পারেন, আচ্ছা স্মুথ টেস্ট আগে বলি। স্মুথ টেস্টটাই কি হলো, এখানে দেখেন, এখানে কিন্তু আগে যা ছিল ওইভাবেই ঘুরেছে, যে একটা ভ্যালুর আসলে ইফেক্ট পড়ছে না। কিন্তু যখন যখন আপনি মাল্টিপল ভ্যালু নিচ্ছেন, 10টা ভ্যালু নিচ্ছেন, তার মানে সে কিন্তু সেটাকে একটা সামারাইজ করার চেষ্টা করছে। ঠিক আছে, গ্রাফ বুঝতে হবে। কারণ আমাদের অ্যাডভান্স ডিপ লার্নিং এ যখন আসবো তখন খালি গ্রাফই বুঝতে হবে, যে আপনাকে আসলে অ্যাডভান্স মানে হচ্ছে আপনি কত ভালো রেজাল্ট করতে পারেন, টিউন করে কত ভালো আউটপুট আপনি দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গ্রাফ দেখে দেখে আপনাকে বুঝতে হবে যে আসলেই আপনার চেঞ্জ গুলা কোথায় করলে কি ঘটনা আসবে। যাক আমরা এইটা শেষ করি, এই মডিউল শেষ করার পরে আসবো। তো এখানে আমাদের কিন্তু হচ্ছে 10টা ভ্যালু নেওয়ার ফলে আমাদের কিন্তু এই বিষয়গুলা অনেকটা স্মুথ আসছে। আগের ভ্যালুকে সে কিন্তু পরের ভ্যালু দিচ্ছে না, আগের 10টা ভ্যালুকে কনসিডার করে সে পরের ভ্যালু দিচ্ছে, এই জন্যই কিন্তু রেজাল্ট গুলো এমন আসছে। তো প্রথম 96টার জন্য ট্রেইন, আর পরে 44টার জন্য টেস্ট। আর এখানে আরেকটা ভ্যালু আপনার মাথায় আসতে পারে, এই ভ্যালু গুলা কই? এটা তো প্রথম দিকে ছিল, প্রথম দিকে ছিল, ঠিক আছে। এই যে দেখেন, প্রথমে যে ভ্যালুটা ছিল ব্লু কালার, এটা তো ইনপুট, আর এই যে অরেঞ্জ কালার আউটপুট একটু সরেছে, মানে একটা সরেছে, যেহেতু টি+1। টেস্টের ক্ষেত্রেও এই যে ব্লু কালার হচ্ছে টেস্ট, আর আর গ্রিনটা হচ্ছে প্রেডিকশন। তো আপনার হলো একটা সরেছে, যেহেতু একটা প্রিভিয়াস একটার উপরে, কিন্তু এখানে 10টা সরেছে, এই জন্য শুরু হয়েছে 10 থেকে। এই যে দেখেন এখানে শুরু ট্রেন, আর টেস্ট শুরু হচ্ছে এখান থেকে। ঠিক একইভাবে আপনি যদি হচ্ছে মানে সরি, এটা হচ্ছে প্রিডিকশন শুরু হয়েছে আপনার এই যে অরেঞ্জ এখান থেকে। আর এখানে টেস্টের ক্ষেত্রেও আমাদের এই এই যে 10টা পরে শুরু হয়েছে গ্রিনটা প্রিডিকশনের ক্ষেত্রে। এই হচ্ছে টোটাল বিষয়। তার মানে আমাদের প্রিভিয়াস ভ্যালু নিয়ে আমাদের কাজ করার চেষ্টা করতে হবে, শুধু একটা ভ্যালুকে নিয়ে কাজ করার সুযোগ নেই। এবং এইটাই মূলত টাইম সিরিজ প্রিডিকশনের কনসেপ্ট। আমাদের এই চ্যাপ্টারে মূলত এইটাই বলা হচ্ছে যে টাইম সিরিজ প্রিডিকশনটা আসলে কি, এবং এটা কিভাবে কাজ করে। আমরা ওইটাই মোটামুটি দেখার চেষ্টা করলাম, কনসেপ্টের মতন। আমরা গতদিন এটা থিওরি বলেছিলাম, থিওরি যা বলেছিলাম পুরোটা কিন্তু হয় নাই। থিওরির একটা পার্ট হলো যে টাইম সিরিজ প্রিডিকশন আমরা কিভাবে করতে পারি, কিন্তু ওই গতদিনের থিওরিতে ছিল এলএসটিএম, লং শর্ট টার্ম মেমোরি। তো এইটাকেও আমরা এখন সামনের যে লেকচার থাকবে এর পরের চ্যাপ্টারে বিশেষ করে এলএসটিএম দিয়ে কিভাবে সলভ করতে পারি সেটা কিন্তু দেখানো হবে। দেখাই, এই যে এটা, এই যে এটা হলো পরের লেকচার থাকবে, টাইম সিরিজ প্রেডিকশন এলএসটিএম যেখানে নিউরাল নেটওয়ার্ক। আরএনএন আমরা যেটা করলাম, এই আরএনএন এর কনসেপ্ট কিন্তু এখনো ওইভাবে আসেই নাই। আমরা হচ্ছে
এমএলপি দিয়ে কিভাবে টাইম সিরিজ প্রেডিকশন করা যায় সেটা দেখলাম আজকের লেকচারে। হ্যাঁ, এটা আজকের লেকচারে এমএলপি দিয়ে টাইম সিরিজ প্রেডিকশন দেখলাম। ঠিক আছে, এই যে ওইখানে যে বইয়ের ওটা দেখাচ্ছে এর মতো করে, কিন্তু আমি তো গ্রাফ দিয়ে দেখালাম, একই জিনিস আপনি যেভাবে চিন্তা করবেন। আর এখানে হচ্ছে এর পরের যে লেকচারটা থাকবে সেটা হচ্ছে আরএনএন দিয়ে রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এবং স্পেশালি এলএসটিএফ। রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কে তো কিছু প্রবলেম ছিল, আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম ছিল, তাই না? তো এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম ছিল। তো সেগুলো হচ্ছে আমরা এলএসটিএম দিয়ে কিভাবে সলভ করতে পারি, এটার পারফরমেন্সটাকে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি আরএনএন দিয়ে, সেটা আমরা দেখবো হচ্ছে এলএসটিএম দিয়ে সামনে দিন। মানে আমরা টাইম সিরিজ প্রেডিকশন দেখলাম মাল্টিলেয়ার পারসেপ্ট্রন দিয়ে, সামনের দিন থেকে শুরু করব গত দিনের যে লেকচার দিয়েছিলাম এলএসটিএম এর উপরে আরএনএন যে অ্যাডভান্স যে মেথড, সেটা দিয়ে দেখবো সামনে দিন আরো রেজাল্ট গুলাকে ইমপ্রুভ করা যায় কিনা। তো এই ছিল আজকে আমাদের লেকচার, টাইম সিরিজ প্রেডিকশন উইথ মাল্টিলেয়ার পারসেপ্ট্রন। আমার মনে হয় বুঝতে পেরেছেন। এটা একটু দেখতে হবে, কনসেপ্ট গুলো কিন্তু নতুন, এটা না বুঝলে কিন্তু মানে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ কাজ করা মুশকিল হবে। থ্যাংক ইউ।